আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশজুড়ে আজ 2027 সালের জনগণনার প্রথম ধাপ শুরু হচ্ছে। সুপ্রিম কোর্টে রাজ্যের এসআইআর সংক্রান্ত মামলা শুনানি আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে হওয়ার কথা। নির্বাচন কমিশন ফর্ম 6 জমা করা নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে, যে কেউ যত ইচ্ছা সংখ্যক এই ফর্ম জমা করতে পারেন। রানাঘাটে প্রশিক্ষণ চলাকালীন এক ভোট কর্মীকে নিগ্রহের ঘটনায় হাঁসখালির বিডিওকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী উত্তরবঙ্গে সামগ্রিক পরিস্থিতির অবনতির জন্য তৃণমূল কংগ্রেস সরকারকে দায়ী করেছেন। 600 কোটি টাকার সাইবার প্রতারণা মামলায় গ্রেপ্তার হওয়া শিল্পপতি পবন রুইয়াকে আজ বিধাননগর এসিজেএম আদালতে তোলা হবে। আসছি বিস্তারিত খবরে। দেশ জুড়ে আজ থেকে জনগণনা 2027 শুরু হচ্ছে। সরকার জনগণনার প্রথম পর্বের জন্য 33টি প্রশ্নের একটি তালিকা প্রস্তুত করেছে। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক সম্মেলনে ভারতের রেজিস্ট্রার জেনারেল ও জনগণনা কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণন জানিয়েছেন, 2টি পর্বে এই আদমশুমারির কাজ চলবে। তিনি বলেন, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নির্ধারিত সময়সূচি অনুসারে গণনার প্রথম পর্বে আজ থেকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত হবে। এর মধ্যে 150 দিন চলবে সেলফ এনুমারেশন বা নিজের সম্পর্কে তথ্য জানানোর প্রক্রিয়া। দ্বিতীয় পর্বে 30শে সেপ্টেম্বর পর্যন্ত বাড়ির তালিকা তৈরির কর্মসূচি চালানো হবে। সেলফ এনুমারেশন পোর্টালের নির্দেশিকায় দেশের 16টি ভাষায় দেওয়া হবে। জনগণনার দ্বিতীয় পর্বে হবে জাতিগত গণনা বলে শ্রী নারায়ণন উল্লেখ করেন। সুপ্রিম কোর্টে রাজ্যের এসআইআর সংক্রান্ত মামলার শুনানি আজ প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চে হওয়ার কথা আছে। এর আগে গত 24শে মার্চ মামলার শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ নির্বাচন কমিশনকে 6 এপ্রিলের মধ্যে যাতে অ্যাডজুডিকেশনের কাজ সম্পন্ন করা যায় সেই চেষ্টা করতে নির্দেশ দিয়েছিল। পাশাপাশি অ্যাডজুডিকেশনের তালিকা যাতে নিয়মিত প্রকাশের নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে এসআইআর এর পরিপ্রেক্ষিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা বাড়ানোর যে আর্জি রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছিল, সেই বিষয়টিও শীর্ষ আদালত বিবেচনা করার আশ্বাস দেয়। ফর্ম 6 জমা দেওয়াকে কেন্দ্র করে ওঠা অভিযোগ ও বিতর্কের প্রসঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর অবস্থান স্পষ্ট করেছে। গত সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানান, সরকারি অফিসে যে কোনো ব্যক্তি ইচ্ছে মতো সংখ্যায় নথি জমা দিতে পারেন, তার উপর কোনো বিধিনিষেধ নেই। তিনি আরও বলেন, ফর্ম 6 জমা দেওয়ার প্রক্রিয়া এখন সারা বছর ধরে চলে। আগে বছরের নির্দিষ্ট কয়েকটি সময় এই ফর্ম জমা দেওয়া যেত, কিন্তু সংশোধিত নিয়ম অনুযায়ী এখন যে কোনো দিন আবেদন করা যায়। তবে নির্বাচনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে, মনোনয়ন জমার শেষ দিনের 10 দিন আগে পর্যন্ত যে ফর্ম জমা পড়বে এবং নিষ্পত্তি হবে, শুধু সেগুলি সংশ্লিষ্ট নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে। একই সঙ্গে মুখ্য নির্বাচন আধিকারিক স্পষ্ট জানিয়েছেন, তাঁদের দফতরে এমন কোনো সফটওয়্যার বা ক্ষমতা নেই যার মাধ্যমে সরাসরি কোনো ভোটারের নাম তালিকায় যুক্ত বা বাদ দেওয়া যায়। এ ধরনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয় নির্দিষ্ট নিয়ম মেনে জেলা নির্বাচন আধিকারিক এবং নির্বাচনী নিবন্ধন আধিকারিকদের মাধ্যমে। এদিকে ভোটার তালিকায় নতুন করে নাম তোলার আবেদনপত্র বা ফর্ম 6 জমা পড়াকে কেন্দ্র করে বিপুল অনিয়মের অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ইতিমধ্যে চিঠি লিখেছেন। এর আগে এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রী হিসেবে কমিশনকে একাধিক চিঠি দিলেও তৃণমূল কংগ্রেস চেয়ারপারসন হিসেবে এটি তার প্রথম চিঠি। ফর্ম 6 জমা দেওয়াকে নিয়ে অভিযোগকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসপন্থী বিএলও এবং বিজেপি কর্মীদের মধ্যে বিক্ষোভ ও পাল্টা বিক্ষোভকে কেন্দ্র করে কলকাতা স্ট্র্যান্ড রোডে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের নতুন দফতর চত্বর গতকাল রণক্ষেত্রের চেহারা নেয়। নিয়ম ভেঙে ফর্ম 6 জমা দেওয়ার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে। হেয়ার স্ট্রিট থানায় গতকাল এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করা হয়। নির্বাচন কমিশন রানাঘাটে প্রশিক্ষণ চলাকালীন এক ভোট কর্মীকে নিগ্রহের ঘটনায় হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড করেছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। গত সন্ধ্যায় কমিশনের তরফে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করে রাজ্যের মুখ্য সচিবকে অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ প্রশিক্ষণ কর্মসূচিতে দায়িত্বে থাকা সত্ত্বেও বিডিও হিসেবে সায়ন্তন ভট্টাচার্য নির্ধারিত প্রোটোকল মানতে ব্যর্থ হয়েছেন। আগেই জানানো হয়েছে, গত 27শে মার্চ রানাঘাটের দেবনাথ ইনস্টিটিউট স্কুলে ভোট কর্মীদের প্রশিক্ষণ চলাকালীন হিংসার ঘটনা ঘটে। সেখানে সৈকত চট্টোপাধ্যায় নামে এক শিক্ষক গুরুতর জখম হন এবং এই ঘটনায় রানাঘাট থানায় এফআইআর দায়ের করা হয়েছে। সেই প্রেক্ষিতেই কমিশনের এই পদক্ষেপ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার উত্তরবঙ্গের সামগ্রিক পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছেন। তৃণমূল কংগ্রেস সরকারের একাধিক প্রশাসনিক ব্যর্থতার কারণেই এই পরিস্থিতির উদ্ভব হয়েছে বলে তার মন্তব্য। শিলিগুড়িতে গতকাল এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, শিলিগুড়ি ও সংলগ্ন এলাকা যা দেশের চিকেন স্নেক করিডোর হিসেবে পরিচিত, সেখানে প্রশাসনিক অবহেলা উদ্বেগজনক। উত্তরবঙ্গের জনবিন্যাসের ভারসাম্য পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে বলেও তার আরও অভিযোগ। চিকেন নেক অর্থাৎ শিলিগুড়ি এবং তৎসংলগ্ন এলাকা, যার ভারতবর্ষের আন্তরিক সুরক্ষার ক্ষেত্রে গুরুত্ব অপরিসীম, সেই এলাকার গুরুত্ব বা তার সুরক্ষা কম্প্রোমাইজড হয়েছে এই তৃণমূল কংগ্রেসের শাসনের ফলে। একদিকে যেমন ইন্টারনাল সিকিউরিটির ক্ষেত্রে কম্প্রোমাইজ করছে, যে ধরনের কড়া শাসন ব্যবস্থা উত্তরবঙ্গের, যেটাকে আমরা বলি চিকেন নেক, সেই চিকেন নেক এলাকার জন্য দরকার, তা হচ্ছে না। বিভিন্ন জায়গায় অনুপ্রবেশ ঘটছে। অনুপ্রবেশ ঘটিয়ে উত্তরবঙ্গের জনবিন্যাসকে পরিবর্তন করার চেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে। শ্রী মজুমদার বলেছেন, পশ্চিমবঙ্গ জুড়ে কৃষকরা আজ চরম সংকটের মধ্যে রয়েছেন। আলু চাষিরা ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না। দ্বিতীয় সেবক সেতু নির্মাণের জন্য অর্থ বরাদ্দ থাকা সত্ত্বেও গত 4 বছরে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলেও তার অভিযোগ। বিধানসভা নির্বাচন ক্রমশ এগিয়ে আসছে। এর প্রেক্ষিতে রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলাতেও শুরু হয়ে গিয়েছে নির্বাচনী প্রক্রিয়া। এক নজরে দেখে নেওয়া যাক এই জেলার ভোটচিত্র। 2017 সালে সাবেক বর্ধমান জেলা ভেঙে আসানসোল এবং দুর্গাপুর মহকুমা নিয়ে গঠিত হয় পশ্চিম বর্ধমান জেলা। নতুন জেলা হিসেবে আত্মপ্রকাশের পর এবারে পশ্চিম বর্ধমানে দ্বিতীয়বার বিধানসভা নির্বাচন হতে চলেছে। এখানকার অর্থনীতি গড়ে উঠেছে কয়লা খনি এবং শিল্পকে কেন্দ্র করে। দেশের অন্যতম বৃহৎ লৌহ ইস্পাত শিল্প কারখানা ইস্কো অবস্থিত বার্নপুরে, দুর্গাপুরে রয়েছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, অ্যালয় স্টিল কারখানা। এছাড়াও বহু ছোট বড় কলকারখানা রয়েছে জেলার বিভিন্ন জায়গায়। শিল্পাঞ্চল হয় বাইরে থেকে আসা বহু মানুষের বাস এখানে, ফলে মিশ্র সংস্কৃতির প্রভাব দেখা যায়। এই জেলায় ভোট গ্রহণ 23শে এপ্রিল। জেলায় মোট বিধানসভা আসন রয়েছে 9টি। শেষ পাওয়া তথ্য অনুযায়ী জেলায় ভোটার সংখ্যা 18,88,698 জন। মোট বুথ থাকছে 2,588টি। অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত নির্বাচন করতে তৎপর কমিশন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ইতিমধ্যেই জেলায় এসে পৌঁছেছে। চলছে নাকা চেকিং। বাইরে থেকে ভোটের সময় দুষ্কৃতীরা এসে যাতে গোলমাল পাকাতে না পারে, সেজন্য আন্তঃরাজ্য সীমানা এলাকায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে। এদিকে প্রার্থী ঘোষণার সাথে সাথে প্রচারের ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। এখানে লড়াই হচ্ছে মূলত চতুর্মুখী। তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিআইএম এবং কংগ্রেসের মধ্যে সোমবার থেকে শুরু হয়েছে মনোনয়ন জমা নেওয়ার কাজ। গত বিধানসভা নির্বাচনে 9টি আসনের মধ্যে আসানসোল দক্ষিণ, কুলটি এবং দুর্গাপুর পশ্চিম এই 3টি আসনে বিজেপি জয়ী হয়। বাকি 6টি আসন তৃণমূল কংগ্রেসের দখলে যায়। এবারেও লড়াইয়ের ময়দানে রয়েছেন রাজ্যের 2 বিদায়ী মন্ত্রী মলয় ঘটক এবং প্রদীপ মজুমদার। শিল্পাঞ্চলবাসীর রায় কোন দিকে যায় জানতে অপেক্ষা করতে হবে 4 মে পর্যন্ত। তনুশ্রী বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী সংবাদ, পশ্চিম বর্ধমান। নির্বাচন কমিশন রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে কেউ যাতে ভোটারদের প্রলোভন না দেখাতে পারে তার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে। এরই অঙ্গ হিসেবে আয়কর দফতর এক অভিযানে গতকাল বিপুল পরিমাণ অর্থ বাজেয়াপ্ত করেছে। পার্ক স্ট্রিট পুলিশ স্টেশন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দপ্তর 3 ব্যক্তির কাছ থেকে মোট 4,54,82,500 টাকা বাজেয়াপ্ত করেছে। এর মধ্যে 4,75,000 মার্কিন ডলার এবং 3 লক্ষ থাই ভাট রয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর। 600 কোটি টাকার সাইবার প্রতারণা মামলায় গ্রেফতার হওয়া শিল্পপতি পবন রুইয়াকে আজ বিধাননগর এসিজেএম আদালতে তোলা হবে। পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার অপরাধ দমন শাখা গতকাল নিউ টাউনে এক হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করে। আজকের প্রসঙ্গের এবারের বিষয় অবাধ ভোটের হাতিয়ার প্রযুক্তি। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং পর্যবেক্ষক সুব্রত গুপ্তের সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। উত্তরবঙ্গের উত্তরের জেলা এবং দক্ষিণবঙ্গের কোথাও কোথাও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকলেও বাকি অংশে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন, কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য এপ্রিলের শুরুতেই মেনলি 2 থেকে 4 তারিখের মধ্যে টেম্পারেচার অনেকটা বেড়ে যাবে, বেড়ে প্রায় 35-36 ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাবে। পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা আরো কিছুটা বেশি থাকবে কলকাতার থেকে, কোথাও কোথাও 37 থেকে 39 ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকবে পশ্চিমের জেলাগুলো দিনের সর্বোচ্চ তাপমাত্রা, বিশেষ করে 2 থেকে 4 তারিখের মধ্যে। আর বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতার ক্ষেত্রে
থাকছে। আজ সকালে আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 25.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে সামান্য বেশি। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, দেশ জুড়ে আজ 2027 সালের জনগণনার প্রথম ধাপ শুরু হচ্ছে। নতুন অর্থবর্ষ 2026-27-এর একগুচ্ছ গুরুত্বপূর্ণ আর্থিক নিয়মবিধি চালু হচ্ছে আজ। লোকসভায় আজ 2026 সালের বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল নিয়ে আলোচনা হবে। রাজ্যসভায় কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সংশোধনী বিল এবং দেউলিয়া বিধি সংশোধনী বিল নিয়ে আলোচনা হওয়ার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিম এশিয়ায় সংঘাত সত্ত্বেও ভারত সমগ্র পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পরমাণু কর্মসূচি থেকে ইরানকে বিরত রাখার লক্ষ্যে তারা সফল, তবে দীর্ঘমেয়াদী ক্ষতি এড়াতে ইরানকে আলোচনায় বসতেই হবে। ষোড়শ হকি ইন্ডিয়া জাতীয় সাব জুনিয়র মহিলা হকি চ্যাম্পিয়নশিপ আজ রাঁচিতে শুরু হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। 2027 সালের জনগণনার প্রথম ধাপ আজ শুরু হচ্ছে। এটি হবে বিশ্বের বৃহত্তম আদমশুমারি। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক সম্মেলনে ভারতের রেজিস্ট্রার জেনারেল ও জনগণনা কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ জানিয়েছেন, দুটি পর্বে এই গণনার কাজ চলবে। এই প্রথমবার জনগণনা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে এবং এতে নিজের সম্পর্কে তথ্য জানানো বা সেলফ এনুমারেশনের সংস্থান থাকবে। जनगणना की तैयारियां अब अग्रिम अवस्थाएं पहुंच चुकी है और जनगणना एक बृहद कार्य है। इसमें केंद्रीय स्तर पे और राज्यों के स्तर पे, संघ शासित प्रदेशों के स्तर पे विशद तैयारी चलती है। जनगणना 2 चरणों में संपन्न होती है और इस बार आंकड़ों का संग्रह डिजिटल माध्यम से किया जाना है। সেলফ এনিউমারেশন প্রক্রিয়াটি আজ থেকে 15 এপ্রিল পর্যন্ত চলবে। এরপর 16 এপ্রিল থেকে 15 মে এই এক মাস ধরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, এনডিএমসি এলাকা ও দিল্লি ক্যান্টনমেন্ট বোর্ড, গোয়া, কর্ণাটক, লাক্ষাদ্বীপ, মিজোরাম, ওড়িশা এবং সিকিমে বাড়ি তালিকাভুক্তি ও আবাসন গণনার কাজ চলবে। মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, চণ্ডীগড়, ছত্তিশগড় এবং হরিয়ানায় 1 মে থেকে 30 মে পর্যন্ত বাড়ির তালিকাভুক্তি চলবে। তবে এই রাজ্যগুলিতে সেলফ এনিউমারেশনের সময়সীমা নির্ধারিত হয়েছে 16 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত। দিল্লি পৌর নিগমের আওতাধীন এলাকা, মহারাষ্ট্র, মেঘালয়, রাজস্থান এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে এই সময়সীমা হল 1 মে থেকে 15 মে। নতুন অর্থবর্ষ 2026-27-এর শুরু থেকে আজ একগুচ্ছ গুরুত্বপূর্ণ আর্থিক নিয়মবিধির পরিবর্তন হচ্ছে। এর মধ্যে আজ থেকে 6 দশকের পুরনো আয়কর আইনের জায়গায় 2025-এর নতুন আয়কর আইন কার্যকর হচ্ছে। পুরনো নিয়মকানুন পরিবর্তন করে কর ব্যবস্থা সহজ করা ও করদাতাদের জন্য সংশ্লিষ্ট আইনটির মান্যতা দেওয়ার ব্যবস্থা করার লক্ষ্যে নতুন এই আইন চালু হচ্ছে। এছাড়া আজ থেকে সারা দেশে ভারতীয় রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুসারে সমস্ত ডিজিটাল আর্থিক লেনদেনের জন্য 2 স্তরের অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হচ্ছে। অন্যদিকে আজ থেকে টোল, সড়ক ও সেতুতে বার্ষিক ফাস্ট্যাগ ফিজের নতুন হার চালু হবে। আয়কর রিটার্নের জন্য প্রয়োজনীয় নতুন প্যান কার্ডের আবেদন করতে সংশোধিত নিয়মবিধিও চালু হচ্ছে আজ। লোকসভায় আজ 2026 সালের বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল নিয়ে আলোচনা হবে। এ সংক্রান্ত 2010 সালের আইনটিকে সংশোধন করাই এর মূল উদ্দেশ্য। এছাড়াও আজ জনবিশ্বাস বিল নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সহজ জীবনযাত্রা ও সহজে ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে এই বিলটি আনা হয়েছে। অতীতে কিছু কিছু ক্ষেত্রে গৃহীত সিদ্ধান্তকে ফৌজদারি অপরাধ বলে বিবেচনা করা হতো। নতুন বিলে সেগুলিকে আর ফৌজদারি অপরাধ বলে বিবেচনা করা হবে না। রাজ্যসভায় আজ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সংশোধনী বিল এবং দেউলিয়া বিধি সংশোধনী বিল নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার পশ্চিম এশিয়া সংকটের কোনো প্রভাব নাগরিকদের উপর পড়তে দেয়নি। পশ্চিম এশিয়ায় সংঘাত সত্ত্বেও ভারত সমগ্র পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। প্রধানমন্ত্রী গুজরাটের নবগঠিত ভাবধারার জেলায় 19,800 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করে এক জনসভায় গতকাল একথা বলেন। बीते कुछ समय से आप देख रहे हैं, दुनिया के कई देश युद्ध, अशांति और अस्थिरता से घिरे हैं। वेस्ट एशिया में जो हालत बने हुई है, उनका असर पूरी दुनिया पर है। ऊर्जा जरूरतों की, डीजल, पेट्रोल और गैस की दिक्कत पूरी दुनिया में बढ़ गई है। ऐसे संकट में भी भारत ने हालातों को नियंत्रण में बनाए रखा है। এর আগে প্রধানমন্ত্রী তার গুজরাট সফরের দ্বিতীয় পর্যায়ে সানন্দে কেইন্স সেমিকন্ডাক্টরের ওস্যাট প্লান্টের উদ্বোধন করে চলতি দশককে ভারতীয় প্রযুক্তির দশক বলে মন্তব্য করেন।
সারা দেশে পাইপ বাহিত প্রাকৃতিক গ্যাসের সরবরাহ ব্যবস্থা প্রসারের লক্ষ্যে সরকার দ্বিতীয় পর্যায়ের পাইপ বাহিত প্রাকৃতিক গ্যাস উদ্যোগের সময়সীমা 30 জুন পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেছে। পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মার্চ মাসে সারা দেশে পারিবারিক, বাণিজ্যিক, শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক, হোস্টেল, ক্যান্টিন সহ বিভিন্ন স্থানে 3,10,000 পাইপ বাহিত গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে। এছাড়াও আরও 2,70,000 সংযোগ প্রদানের কাজ চলছে। আজকের প্রসঙ্গের এবারের বিষয় অবাধ ভোটের হাতিয়ার প্রযুক্তি। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং পর্যবেক্ষক সুব্রত গুপ্তর সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ইরানকে পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখা মার্কিন যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সেই বিষয়টিতে তাদের সাফল্যও নিশ্চিত করেছেন তিনি। ট্রাম্প আরও বলেছেন, তবে যুদ্ধ শেষ হওয়ার আগে ইরানকে আলোচনার টেবিলে বসতে হবে, নইলে তাদের যে ক্ষতির সম্মুখীন হতে হবে তা পূরণ করতে 1.5 দশক পেরিয়ে যাবে। We're negotiating with them right now. Now, regime change was not one of the things I had one goal. They will have no nuclear weapon. And that goal has been attained. They will not have nuclear weapons. But we're finishing the job. And I think within maybe 2 weeks, maybe a couple of days longer to do the job. But we want to knock out every single thing they have. Now, it's possible that we'll make a deal before that. But if they come to the table, that'll be good. But it doesn't matter whether they come or not. We've set them back. It'll take 15 to 20 years for them to rebuild. এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্ত না হতে চাওয়ার জন্য ইউরোপের মিত্র দেশগুলির সমালোচনা করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প বলেছেন, ব্রিটেন এবং অন্যান্য যেসব দেশে জ্বালানির চাহিদা রয়েছে, হরমুজ প্রণালী থেকে তাদের নিজেদেরই খনিজ তেল নিয়ে আসতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র এ ব্যাপারে তাদের আর কোনো সাহায্য করবে না। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর 18টি প্রধান মার্কিন কর্পোরেশনের জন্য একটি চরমপত্র জারি করেছে। এতে সতর্ক করে বলা হয়েছে যে শত্রুতামূলক কাজকর্মে জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে তাদের আঞ্চলিক পরিকাঠামোকে নিশানা করা হবে। ইরানের সরকারি সংবাদ মাধ্যমের একটি রিপোর্ট অনুযায়ী এই অভিজাত সামরিক বাহিনী দাবি করেছে যে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলি গুপ্তচর বৃত্তিমূলক সহায়তা প্রদানের মাধ্যমে ইরানের অভ্যন্তরে মার্কিন ইসরায়েলি বাহিনীর নাশকতায় সক্রিয়ভাবে সহায়তা করেছে। একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে IRGC ঘোষণা করেছে যে এই সংস্থাগুলিকে প্রতিশোধমূলক হামলার জন্য প্রস্তুত থাকতে হবে। আজ থেকে শুরু হতে চলা পরিকল্পিত এই হামলা অত্যন্ত বিধ্বংসী হবে বলে IRGC স্পষ্টভাবে জানিয়েছে। ইরান যুদ্ধের ফলে ইউরোপে তেল ও গ্যাসের আকাশছোঁয়া দাম শীঘ্রই স্বাভাবিক অবস্থায় ফিরবে না বলে সতর্কবার্তা দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি সংক্রান্ত কমিশনার ড্যান ইয়র্গেনসন। এমনকি অবিলম্বে যুদ্ধ বন্ধের কথা ঘোষণা করা হলেও শীঘ্র এক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি ফেরা সম্ভব নয় বলে তিনি অভিমত প্রকাশ করেন। ইয়র্গেনসেন বলেছেন, ইউনিয়নের 27 সদস্যের এই জোটে তেল ও গ্যাসের সরবরাহে তাৎক্ষণিক কোনো ঘাটতি না থাকলেও ডিজেল ও জেট ফুয়েলের সরবরাহের উপর চাপ রয়েছে এবং আন্তর্জাতিক বাজারে গ্যাসের ক্রমবর্ধমান সীমাবদ্ধতার কারণে বিদ্যুতের দাম বাড়ছে। মহারাষ্ট্রের 9 জন মাওবাদী গতকাল গড়চিরোলি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। এদের ধরার জন্য মোট 30 লক্ষ টাকার আর্থিক পুরস্কার ঘোষিত ছিল। লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর 31 মার্চ 2026-এর মধ্যে নকশালবাদ নির্মূল করার বক্তব্যের ঠিক পরের দিনই এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। গড়চিরোলির পুলিশ সুপার নীলোৎপল জানিয়েছেন, এই আত্মসমর্পণের ফলে গড়চিরোলি জেলায় এখন মাত্র 6 জন সশস্ত্র ও উর্দিধারী নকশাল ক্যাডার সক্রিয় রইল। ষোড়শ জাতীয় সাব জুনিয়র মহিলা হকি চ্যাম্পিয়নশিপ 2026 আজ রাঁচিতে শুরু হচ্ছে, চলবে এ মাসের 12 তারিখ পর্যন্ত। বিকেল 4:30 উদ্বোধনী অনুষ্ঠান হলেও আজ সকাল থেকেই গ্রুপ পর্বের ম্যাচগুলি শুরু হবে। IPL ক্রিকেটে গতরাতে নিউ চণ্ডীগড়ে মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে পাঞ্জাব কিংস গুজরাট টাইটান্সকে 3 উইকেটে পরাজিত করেছে। IPL ক্রিকেটে আজ লখনৌয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে লখনৌ সুপার জায়ান্টস মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালসের। ম্যাচটি শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। দেশ জুড়ে আজ 2027 সালের জনগণনার প্রথম ধাপ শুরু হচ্ছে। নতুন অর্থবর্ষ 2026-27-এর একগুচ্ছ গুরুত্বপূর্ণ আর্থিক নিয়মবিধি চালু হচ্ছে আজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিম এশিয়ার সংঘাত সত্ত্বেও ভারত সমগ্র পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।